দেখো, আমি জাস্ট বাড়ি ঢুকলাম কিন্তু এখন আমার স্নান টান হয়নি। তোমাদের এত আবেদন স্যার, সেকেন্ড ইউনিট আর একদিন আছে, সমাসের কিছু রেডি হয়নি। তার জন্য আমি প্রথমে সমাস নিয়ে বসলাম। আমি পর্ব করে 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 এক একটা দিচ্ছি, তোমরা প্রত্যেকটা রেডি হয়ে যাও। এবং এমসিকিউ এসএকিউ পার্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদিও এই সমাস অলরেডি আমি অনেক ভিডিও তোমাদের এর আগে প্রোভাইড করেছি, যারা সেখানে ক্লাস করেছো তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই এই সমস্যাটা পড়েছে যে তাদের ব্যাকরণ শেখা হয়ে ওঠেনি। কাজেই একটা চালিয়ে দেওয়া, ব্যাকরণ তো এইভাবে শেখানো যায় না, একটা চালিয়ে দেওয়া, জাস্ট পরীক্ষাটা মোটামুটি ভালো হতে পারে এইরকম একটা ফ্রিকোয়েন্সি নিয়ে আমি আজকে স্টার্ট করলাম। পর্ব 1, সমাস। আমি একদম প্রাথমিক জায়গা থেকে যাচ্ছি। সমাস সংজ্ঞা কি? পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত একাধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। আমি বললাম বিদ্যার আলয়, না বলে কি বললাম, দুটি পদকে এক জায়গায় করে দিয়ে বিদ্যালয় করলাম। তাহলে কি হলো? এটা সমাস হলো। একসঙ্গে আমি একাধিক পদ এইভাবে না ব্যবহার করে একটি পদে পরিণত যদি করি, সিংহ চিহ্নিত আসন না বলে যদি বলি সিংহাসন, ওই সিংহাসনটাই হচ্ছে সমাস করা। অর্থাৎ একাধিক পদকে এক পদে পরিণত করতে হবে এবং তার মধ্যে যেন একটা সম্পর্ক থাকে, পরস্পর সম্পর্কিত, না হলে সম্বন্ধ না থাকলে কি করে হবে। কাজেই সেটাকে আমরা কি বলবো? সমাস। তোমরা সংজ্ঞাটা করে নিও, আমি লিখে দিয়েছি, পারলে একটা স্ক্রিনশট দিয়ে নিও। পরস্পর অর্থ সম্পর্ক বা অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদকে সমাস বলে। সমাস কয় প্রকার? এই যে 9 প্রকার, দেখো ব্ল্যাক কালি দিয়ে আমি 3 প্রকার লিখেছি। এটা অপ্রধান, আর এটা হচ্ছে প্রধান। দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রী, অব্যয়ীভাব, এই 6 প্রকার প্রধান। তাছাড়া অপ্রধানকে নিত্য, অলপ, বাক্যাশ্রয় তোমাদের 9 প্রকারই করতে হবে। আমি 9 প্রকারই বলবো। এবার সমাস কথার অর্থ কি? দেখো, একাধিক পদকে এক পদে পরিণত করলাম, মানে কি, বড়টাকে ছোট করলাম, এই ছোট করাকে কি বলা হয়? সমাস। তাই অর্থ কি? সংক্ষেপ বা সংক্ষেপিত। সমাস কথার অর্থ কি? সংক্ষেপ বা সংক্ষেপিত। এর ব্যুৎপত্তি কি? সম পূর্বক অস ধাতু যুক্ত অ। কোথাও কোথাও তোমার অ এর জায়গায় ঘং থাকতে পারে, যেহেতু সংস্কৃত প্রত্যয় থেকে বাংলা প্রত্যয়ের জায়গা হয়েছে, কাজেই আগে ঘং ব্যবহার করা হতো, ঘং জায়গায় এখন কি ব্যবহার করা হয়? অ বাংলাতে। তাই তোমরা এই দুটো যে কোনো একটা লিখতে পারো। সম, এই এই সিম্বলটাকে কি বলা হয়? পূর্বক। ব্যুৎপত্তির ভাষায় বা প্রত্যয়ের ভাষায় কি বলা হয়? পূর্বক। সম্পূর্বক, এটা কি? ধাতু সিম্বল। অস ধাতু যুক্ত অ, কিংবা সম্পূর্বক অস ধাতু যুক্ত গং। এই জায়গাটা কিন্তু মাথায় রেখো, কোনো রকম যেন ডিস্টার্ব না হয়। যে তোমরা যদি মনে করো এই জিনিসগুলো একটু শিখে যাব, তোমার অনেকটা সাপোর্ট হবে। এবার সমাস সংক্রান্ত কিছু পরিভাষা, আগে পরিভাষাগুলো জানতে হবে, নাহলে সমাসের ভেতরে ঢোকা যাবে না। সমাস শিখতে গেলে এই নামগুলো তুমি আগে শিখে নাও, আগে বুঝে নাও কোনটাকে কি বলে। আগে তুমি জানলেই না যে কোনটাকে কি বলে, তাহলে তুমি কি করে করবে? সমাসবদ্ধ পদ, যার আর একটা নাম সমস্ত পদ, কোনটাকে বলে আমি বোঝাচ্ছি। আমি আগে ক্লিয়ার করি যে কোনগুলো তোমরা পড়বে। পূর্বপদ, পরপদ, পরপদের আর এক নাম উত্তরপদ, ব্যাসবাক্য এর অথবা নাম বিগ্রহ বাক্য, সমস্যমান পদ, সমস্যমান সহায়ক পদ। এই কয়েকটা নিয়ে আগে আমি এখানে বুঝিয়ে দিই, তুমি আগে জেনে নাও যে কোনটাকে কি বলে। আমি বললাম সিংহ চিহ্নিত আসন। দেখো, সমান দিয়ে আমি লিখলাম কি? সিংহাসন। দেখো, 1 2 3 একাধিক পদ এক পদে পরিণত হয়েছে। এই একাধিক পদ এক পদে পরিণত হওয়া, এটাকে কি বলি আমরা? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এটাকে কি বলি? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এই সমাসবদ্ধ পদের দুটো অংশ আছে। দেখো, সিংহ, আসন। আমি বললাম বাবা, মা, যাই বলো না কেন, আমি বললাম পলান্ন, পলান্ন। দেখো, প্রত্যেকটার মধ্যে দুটো করে পদ আছে, প্রথম একটা, পরের একটা। এই সমাসবদ্ধ পদের এই প্রথম পদ আর পরপদের দুটো মিলে একত্রে বলা হয় সমস্যমান পদ। আসছি। তাহলে সিংহ চিহ্নিত আসন, এই যে বাক্যটা পেলাম, এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। কি বলা হয়? ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্যের সংজ্ঞা কি করবে? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। সমাসবদ্ধ পদের মধ্যে যে দুটি পদ আছে, একটা আছে সিংহ, একটা আছে আসন, এই দুটোকে একত্রে বলা হয় কি? সমস্যমান পদ। এই সমস্যমান পদের প্রথম পদকে কি বলা হয়? পূর্বপদ। না, কখনোই ব্যাস বাক্যের প্রথম পদকে পূর্বপদ বলে না। সমাসবদ্ধ পদের মানে সমস্যমান পদের মধ্যে যেটা সমাসবদ্ধ পদ, এই সমাসবদ্ধ পদের প্রথম পদকে কি বলা হয়? সমাসবদ্ধ পদের প্রথম পদকে কি বলা হয়? পূর্বপদ। সমাসবদ্ধ পদের শেষ পদকে কি বলা হয়? পরপদ। ওকে। এই পূর্বপদ আর পরপদ একত্রে কি নামে পরিচিত? সমস্যমান পদ।
ওকে, এছাড়া দেখো আর একটা অতিরিক্ত পদ রয়েছে চিহ্নিত, কোন কোন জায়গায় থাকতে পারে। এই যে পলান্ন যদি করি তাহলে কি পল মিশ্রিত অন্ন, বাবা মা, বাবা ও মা, ওই যে একটি করে মাঝখানে রয়েছে, পরেও থাকতে পারে। বিনা পানিতে যার, যার, এগুলোকে কি বলে সমসমান সহায়ক পদ, অর্থাৎ পূর্বপদ ও পরপদ বাদ দিলে ব্যাস বাক্যে আর যে পদগুলো থাকে তাকে আমরা কি বলি সমসমান সহায়ক পদ। তাহলে আমি একবার ক্লিয়ার করে দিই, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কাকে বলে? একাধিক পদকে যখন এক পদে পরিণত করা হচ্ছে, অর্থাৎ ব্যাস বাক্যকে যখন সংক্ষেপ করা হচ্ছে, সেই সংক্ষেপিত পদকে কি বলা হয়? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। সমাসবদ্ধ পদের দুটো করে অংশ আছে, প্রথম অংশটাকে পূর্বপদ, পরের অংশটাকে পরপদ বা উত্তরপদ বলে। এই পূর্বপদ ও পরপদ একত্রে কি নামে পরিচিত? সমসমান পদ। প্রত্যেকের সংজ্ঞা আসবে কিন্তু। তাহলে পূর্বপদ কাকে বলে? সমসমান পদের প্রথম পদটাকে পূর্বপদ, সমসমান পদের শেষ পদটিকে পরপদ বা উত্তরপদ বলে। অন্যভাবে বলতে পারো সমাসবদ্ধ পদের প্রথম পদটিকে পূর্বপদ, সমাসবদ্ধ পদের শেষের পদটিকে উত্তরপদ বা পরপদ বলে। এই জায়গা থেকে মাথায় রাখবে, সমসমান পদ অর্থাৎ পূর্বপদ ও পরপদ বাদ দিলে সেই ব্যাস বাক্যে আর যে পদগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? সমসমান সহায়ক পদ। ক্লিয়ার? প্রাথমিক পর্বে এইটুকু তোমার আগে জানা দরকার। এবার আমি পর্ব 2 তে দ্বন্দ্ব দ্বিগু একসঙ্গে, তারপরে তৎপুরুষ কর্মধারায় একসঙ্গে, তারপরে বহুব্রী অব্যয়ীভাব একসঙ্গে, আর তিনটে একসঙ্গে, অর্থাৎ এই 6 প্রকারকে আমি তিনটে পর্বে ভাগ করছি, আর এই 3 প্রকারকে একটা, তাহলে 3 আর 1 4টে, এই 4টি পর্ব আমি পরপর পরপর করে যাচ্ছি। তুমি একদম স্কিপ করবে না, টোটালটা দেখো। সমাস নিয়ে কোনো সমস্যা হবে না, একটু বড় হবে হয়তো, কিন্তু সমাস শিখতে কোনো সমস্যা হবে না, প্লাস এই পরীক্ষার জন্য, টেস্টের জন্য, ফাইনালের জন্য কোনো সমস্যা হবে না। স্ক্রিনশট মেরে নাও, আমি পর্ব 2 তে চলে যাচ্ছি। লেখো, আমরা পর্ব 2 তে প্রথমে চলে আসলাম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে? পূর্বপদ আর পরপদ, অর্থাৎ দুটো সমসমান পদ। আমি আগেই বলে দিয়েছি, সমসমান পদ যখন একটি অব্যয় দ্বারা যুক্ত হয়, সেই অব্যয়টা মূলত সংযোজক অব্যয় হয়। ও বেশি ব্যবহার করা হয় এবং কিন্তু এগুলো ব্যবহার করা হয় তাই। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে সমাসের সমসমান পদ দুটি একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, এটা মাথায় রাখবে, সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়। আর কি? উভয় পদেরই অর্থ প্রাধান্য পদ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটো পদেরই অর্থ প্রাধান্য পাবে, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম এইরকম নয়, দুটো সমান অর্থ প্রাধান্য পাবে, তাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। শ্রেণী বিভাগ আমি 9 প্রকার শ্রেণীকরণ করেছি, তার আগে আমরা বুঝে নিই। এই দেখো, এটাকে আমরা কি বলবো? সমাসবদ্ধ পদ, ভালো মন্দ, এটাকে ভেঙে দাও। ভালো ও মন্দ, এটাকে কি বলবো? ব্যাস বাক্য। এই সমাসবদ্ধ পদের প্রথম পদটাকে কি বলে? পূর্বপদ, পরের পদটাকে কি বলে? পরপদ। থানা পুলিশ, থানা ও পুলিশ, এই মাঝখানের এই যে যুক্ত হয়েছে ও, এটাকে কি বলে? অব্যয়, সংযোজক অব্যয়। এই অব্যয় দ্বারা যুক্ত হয় দ্বন্দ্ব সমাসে। আর দেখো, পূর্বপদ ও পরপদ, ভালো মন্দ, দুই পদেরই সমান গুরুত্ব, অর্থাৎ কোনোটাই একটু বেশি একটু কম নয়, উভয় পদেরই সমান গুরুত্ব, কাজেই এটাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। শ্রেণীকরণ দেখো, যদি এই পূর্বপদ এবং পরপদ পরস্পর বিপরীত পদ দ্বারা গঠিত হয় তখন তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। পূর্বপদ এবং পরপদে যদি একটি বিভক্তি থাকে, দেখো দুধে ভাতে, দুধ মূল শব্দ, বিভক্তি কি এ, ভাতে মূল শব্দ ভাত, বিভক্তি কি এ, এই দুধে ভাতে অর্থাৎ সমাসবদ্ধ পদে যদি একটা বিভক্তি থাকে, দেখো বাবা মাতে ছিল না, এখানে আছে, সেই বিভক্তি যখন আমরা ব্যাস বাক্য করব তখন কিন্তু সেই বিভক্তি লোপ পাবে না। এখন দুধে ভাতে যদি তুমি ব্যাস বাক্য করো তাহলে কি হবে? দুধে ও ভাতে, দুধে ও ভাতে। দেখো এখানে এই দুধে ভাতে যখন করলাম, সেই ব্যাস বাক্যেও কিন্তু যে এ ছিল বিভক্তি, এখানে সেই বিভক্তি কিন্তু সমাসবদ্ধ পদে লোপ পেল না। যদি বিভক্তি লোপ না পায় তাকে কি বলবো? অলোপ। নামের মধ্যে রয়েছে। সমার্থক দ্বন্দ্ব কি? পূর্বপদ এবং পরপদ পরস্পর সমার্থক শব্দ বা পদ দ্বারা গঠিত। চিঠি, পত্র, দেখো চিঠি ও পত্র, চিঠি ও পত্র কি? সমার্থক। চোখ, আখি, নয়ন, মস্তক, মাথা, তাহলে এটা কি? সমার্থক দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব কি? এত সময় ধরে দেখো এক দুই এক দুই দুটো করে আমরা সমাসবদ্ধ পদ পেয়েছি, এখন একশেষ দ্বন্দ্ব একটা পাবো, সেই একটাকে ভেঙে যখন একাধিক পদ তৈরি হবে, আমরা, আমি, তুমি ও সে, তোমরা, তুমি ও সে, বাবারা, বাবা, কাকা ও জ্যাঠা, তাহলে সেক্ষেত্রে একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা কি করব? সমাসবদ্ধ পদ একটি ভেঙে ব্যাস বাক্য করা হয় যখন একাধিক পদ আসে, তখন তো আমরা কি বলবো? একশেষ দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, একাধিক পদ, একাধিক পদ ব্যাস বাক্যে রূপ, রস, গন্ধ। দেখো সমাসবদ্ধ পদেও রূপ, রস, গন্ধ, দুইয়ের বেশি পদ হয়ে গেছে, একাধিক পদ, মানে একটা নয়, দুটো নয়, দুইয়ের বেশি যখন পদ হবে তখন সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব। স্বর্গ, মর্ত্য, পাতাল, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। দেখো একটা মাত্র পদ বা দুটো মাত্র পদ দিয়ে সমাসবদ্ধ পদ গঠিত হচ্ছে না। যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদ দুইয়ের অধিক পদ থাকে তাকে আমরা কি বলবো? বহুপদী দ্বন্দ্ব। এছাড়া তোমরা শিখে নেবে সহচর, অনুকার,
বিকারজাত সমাহার, এই চারটি কখনো কখনো আসে। আমি তোমাদের উদাহরণ দিয়ে এখানে রেডি করে দিলাম। যখন এর পুরো বিস্তার আবারও দেব সেকেন্ড ইউনিটের পরে, তখন আমি আরো ভেঙে বলবো, কারণ 9টা সমাস আমাকে এক ভিডিওতে দিতে হবে, সুতরাং খুব বড় করতে পারছি না। সমাসের সঙ্গে যাদের একটু চেনা জানা আছে, একটু পরিচিতি, তাদের কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা নতুন তারা ওয়েট করো, সেকেন্ড ইউনিট হয়ে গেলে আমি প্রত্যেকটা পার্ট ধরে 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 আবার আলোচনা করব। চলো আমরা এবার চলে যাব কি দ্বিগু সমাসে। পর্ব 2তে কি কি রেখেছি? দ্বন্দ্ব, দ্বিগু। তার সঙ্গে চেষ্টা করছি এই পর্ব 2তে আমি তৎপুরুষও করে দিতে। দেখো এবার আমরা দ্বিগু সমাসে যাচ্ছি। দ্বিগু সমাসের দ্বিগু কথার অর্থ হচ্ছে দুই গরুর বিনিময়ে কেনা। সবসময় মাথায় রাখবে দ্বিগু সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। সংজ্ঞা কি? যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য। প্রথমটা সংখ্যাবাচক বিশেষণ 1 2 3 4 5 6 যে কোনো একটা সংখ্যা আসবে, আর পরপদ বা উত্তরপদটা হবে বিশেষ্য পদ। সংজ্ঞাটাকে লিখেছি, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য এবং তাদের সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে আমরা দ্বিগু সমাস বলি। দুই প্রকারে, সমাহার দ্বিগু, তদ্ধিতাত্মক দ্বিগু। সমাহার দ্বিগু কি? যে দ্বিগু সমাসের সমাসবদ্ধ পদটি সমাহার বা সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় সমাহার দ্বিগু। কিন্তু তদ্ধিতাত্মক দ্বিগু কি, এটা বুঝতে হবে একটু। প্রত্যয় সাধারণত দুই প্রকারের, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। মাথায় রাখো, কৃত প্রত্যয়, প্রত্যয় কাজকে শব্দ তৈরি করা, নতুন নতুন শব্দ তৈরি করা, তাই তো? তাহলে কৃত প্রত্যয় জাত যে শব্দ তাকে কৃদন্ত শব্দ বলে, অর্থাৎ কৃত প্রত্যয় থেকে যে শব্দ তৈরি হয় তাকে কি বলা হয়? কৃদন্ত শব্দ। আর তদ্ধিত প্রত্যয় থেকে যে শব্দ তৈরি হয় তাকে কি বলা হয়? তদ্ধিতান্ত শব্দ। তাহলে ওই প্রত্যয়ের তদ্ধিত প্রত্যয় থেকে যেসব শব্দ তৈরি হয়, তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ দ্বারা যে শব্দ বা পদ তৈরি হচ্ছে, তার যদি দ্বিগু সমাস হয় তখন তাকে আমরা বলবো তদ্ধিতাত্মক দ্বিগু। যেমন 3 কড়ি 5 কড়ি। 3 কড়ি মানে 3 কড়ির বিনিময়ে কেনা, 5 কড়ি মানে 5 কড়ির বিনিময়ে কেনা। এখন তোমাদের প্রশ্ন থাকবে, তাহলে সমাহার দ্বিগুর উদাহরণ কি? আমি লিখলাম 7 সমুদ্র। 7 সমুদ্রের সমাহার। দেখো পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য। দেখো 7 সংখ্যাবাচক, সমুদ্র বিশেষ্য। তেপান্তর, তে মানে 3, তে প্রান্তরের সমাহার, তে সংখ্যা, 3 প্রান্তর বিশেষ্য পদ। অর্থাৎ দ্বিগু সমাস হতে গেলে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে, পরপদ বিশেষ্য হবে এবং তাদের মধ্যে সমষ্টি বা সমাহার বোঝাবে। ক্লিয়ার? তাহলে দ্বিগু থেকে কি কি প্রশ্ন আসতে পারে? দ্বিগুগত অর্থ কি? দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? দ্বিগু সমাস কাকে বলে? শ্রেণী বিভাগ করে প্রত্যেকের সংজ্ঞা সহ উদাহরণ দাও। এর বাইরে আর কিছু নেই। ক্লিয়ার? চলো আমরা চলে যাই তৎপুরুষ সমাসে। দেখো এবার আমরা তৎপুরুষে চলে আসলাম। তৎপুরুষ কথার অর্থ কি? তার পুরুষ। তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পায়। যে সমাসে পূর্বপদে একটা বিভক্তি বা অনুসর্গ থাকবে সেটি সমাসবদ্ধ পদে লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে কি বলা হয়? তৎপুরুষ সমাস। সংজ্ঞা তাই লিখেছি, যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পেয়ে পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন কাপড় কাচা। দেখো এর মধ্যে এটা পূর্বপদ, এটা পরপদ। এটাকে যখন আমি ব্যাসবাক্য করব, কাপড়কে কাচা, দেখো কে বিভক্তি রয়েছে, সেই কে বিভক্তি এখানে লোপ পেয়ে গেছে। রথ দেখা, রথকে দেখা, এখানে লিখি রথকে দেখা। দেখো পূর্বপদে বিভক্তি রয়েছে, সেই বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পেল কি করে? দেখো রথকে, কে বিভক্তি আছে, দেখো এখানে নেই, কাজেই এটি হবে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে পূর্বপদে হয় বিভক্তি থাকবে, না হলে অনুসর্গ থাকবে, সেটি লোপ পেয়ে যাবে সমাসবদ্ধ পদে। ক্লিয়ার? আমি এতগুলো শ্রেণীকরণ করেছি, এটাকে আমরা কারক প্রধান সমাস বলি, কারণ কারকের যত শ্রেণীকরণ আছে এর তার শ্রেণীকরণ। কারক 6 প্রকারের, তার মধ্যে কর্তৃকারক বাদ দাও 5 প্রকার বাদ বাকি, কর্মতৎ, করণতৎ, নিমিত্ত তৎ, অপাদান তৎ, অধিকরণ তৎ। এছাড়া অকারক 2 প্রকারের, তার মধ্যে সম্বন্ধ তৎপুরুষ আছে। অর্থাৎ এটাকে আমরা কারকের উপর নির্ভর করে শ্রেণীকরণ করি, তাই কারক প্রধান সমাসও বলি। এছাড়া তোমরা আর করবে না তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এখন মাথায় রাখো, কর্ম তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে কর্মকারকের বিভক্তি পূর্ব পদে লোপ পায় তাকে কর্ম তৎপুরুষ সমাস বলে। কর্ম তৎপুরুষ সমাসের বিভক্তি হচ্ছে কর্মের কে বিভক্তি। যদি তোমার কে বিভক্তি লোপ পায় তাহলে বুঝবে কর্ম তৎপুরুষ সমাস। দেখো এখানে কাপড়কে কাচা, রথকে দেখা, কে বিভক্তি লোপ পেয়েছে, কর্ম তৎপুরুষ। ওকে, করণ তৎপুরুষ ওই একই সংজ্ঞা। যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় তাকে করণ তৎপুরুষ সমাস বলে। আমরা জানি করণ কারক অনুসর্গ প্রধান, তাহলে দ্বারা দিয়া কর্তৃক,
তাহলে করণ তৎপুরুষ হতে গেলে দ্বারা দিয়া কর্তৃক লোপ পাবে, অনুসর্গ লোপ পাবে, বিভক্তির জায়গায় তখন কি লোপ পাবে, যেহেতু অনুসর্গ প্রধান, দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ লোপ পাবে। ওকে, এখানে উদাহরণ দিই, তেলে ভাজা, তেল দ্বারা ভাজা বা তেল দিয়ে ভাজা, দেখো দ্বারা দিয়া কর্তৃক, সেখানে লোপ পেয়ে গেল। নিমিত্ত, নিমিত্ত আমরা জানি অনুসর্গ প্রধান। কিভাবে আমরা কারক নির্ণয় করি, নিমিত্ত কারক, কারো জন্য, কারো লগে, কারো তরে, কারো উদ্দেশ্যে, কারো নিমিত্ত, তাকে নিমিত্ত, তাই তো। তাহলে ও জন্য, লগে, তরে, উদ্দেশ্য, এগুলো কি সব অনুসর্গ, তাহলে এটিও অনুসর্গ প্রধান। তাহলে কি লোপ পাবে এখানে, উদ্দেশ্য, জন্য, নিমিত্ত। ক্লিয়ার? এখন বলা হলো তীর্থযাত্রা, তীর্থের উদ্দেশ্যে যাত্রা, দেখো উদ্দেশ্যে পূর্বপদে অনুসর্গ রয়েছে, অনুসর্গ লোপ পেয়ে গেল। অপাদান কারক, আমরা জানি অপাদান কারকও অনুসর্গ প্রধান, কারণ হইতে থেকে বোঝালেই অপাদান কারক হয়, হইতে থেকে, এই হইতে থেকে কি অনুসর্গ, কাজেই অপাদান কারক। কলকাতা ফেরত, কলকাতা থেকে ফেরত, বিলেত ফেরত, বিলেত থেকে ফেরত। ওকে, তাহলে হইতে থেকে অনুসর্গ লোপ পেলে অপাদান কারক। অধিকরণ কারক বিভক্তি প্রদান, অধিকরণ কারকের মূল বিভক্তি কি, অন্ত্যস্ত তে। আমি বললাম গোলা ভর্তি, তুমি কি করবে ব্যাস বাক্য, গোলাতে ভর্তি, এই বিভক্তি লোপ পেয়েছে, পূর্বপদের বিভক্তি দেখো সমাসবদ্ধ নেই, অধিকরণ কারক। গোলা কি কালস্থান সমান বোঝাচ্ছে, তো কালস্থান সময় বোঝালে কি হয়, অধিকরণ কারক হয়। ক্লিয়ার? সম্বন্ধ পদ, সম্বন্ধ পদে কি অ্যাকচুয়ালি অকারক কাকে বলে, নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকলে কারক হয়, নামপদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক না থাকলে তাকে আমরা অকারক বলি। অকারক দুই প্রকারের, একটা সম্বোধন পদ, একটা সম্বন্ধ পদ। সম্বোধন পদ কাকে বলে, কাউকে ডেকে জিজ্ঞাসা করে বা সম্বোধন করে কিছু বলে তাকে সম্বোধন পদ বলা হয়। সম্বন্ধ পদ কাকে বলে, মূল নামপদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, অন্য যে নামপদ তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকলে তাকে আমরা সম্বন্ধ পদ বলি। এটা তো কারক অকারক আমরা শিখে গেছি। তাহলে সম্বন্ধ পদে বিভক্তি কি, র এ এর, সম্বন্ধ পদের যত কিছু আছে র এ এর বিভক্তি হবে। রাজা তোর কাপড় কোথায়, দেখো রাজা শূন্য বিভক্তি হবে না, কারণ ওটা কাউকে ডেকে বা জিজ্ঞাসা করে বলছি, তাহলে ওটা কি হবে, সম্বোধন পদ। কিন্তু যদি বলি মিতার বিয়ের বাজনা বেজে গেল, মিতার, দেখো মিতা মূল শব্দ, তার সঙ্গে কি আছে র, তাহলে সম্বন্ধ পদ হতে গেলে বিভক্তি কি লাগে, র এ এর। এই র এ এর যদি পূর্ব পদে লোপ পেয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এছাড়া না তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ তোমাদের খুব প্রয়োজন। ওকে, তাহলে এই তৎপুরুষের মধ্যে তোমরা সংজ্ঞা করে রাখবে বেশি বেশি করে, সংজ্ঞা করে রাখবে বেশি বেশি করে। উপপদ, এখান থেকে উপপদ যখন করবে, উপপদ এবং কৃদন্ত পদ কাকে বলে এই দুটো আলাদা করে করে রাখবে। ব্যাপ্তি তৎপুরুষটা করবে, ক্রিয়া বিশেষণে তৎপুরুষটা করবে, নিমিত্ত তৎপুরুষ সংজ্ঞাটা করে রাখবে, আর বাকি সিস্টেম করে রাখলে হয়ে যাবে। ক্লিয়ার? আমি পরের পর্বে অর্থাৎ পর্ব 3 এবং 4 একসঙ্গে পোস্ট করব। মোট আমি 3টে, 1 2 একসঙ্গে, 3 4 একসঙ্গে, 5 6 একসঙ্গে, আমি 3টে ভাগে ভাগ করে এটা পোস্ট করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। তাই এই 1 এবং 2 এ কি করলাম, সমাসের প্রাথমিক নিয়ম, তারপরে আমি পর্ব 2তে এসেছি, সেখানে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ 3 প্রকার শিখিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কি কি প্রশ্ন থাকতে পারে, আমি একদম ক্লিয়ার করে বলি, এই প্রশ্নগুলো তোমরা করবে। সেটা হচ্ছে সমাস কাকে বলে, সমাস কথার অর্থ কি, সমাস শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব কথার অর্থ কি, দ্বন্দ্ব থেকে সংজ্ঞা করবে, একশেষ দ্বন্দ্ব, বহুপতি দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব। এরপরে দ্বিগু, দ্বিগু কথার অর্থ কি, দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, সেখানে দ্বিগু থেকে কি করবে, শ্রেণী বিভাগ করো। তদ্বিতার্থক দ্বিগু কাকে বলে, সমাহার দ্বিগু কাকে বলে, ব্যাস। তৎপুরুষ, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসে, তৎপুরুষ কথার অর্থ কি, তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ করে তাদের সংজ্ঞা করতে হবে, কোনগুলোর উপর বেশি জোর দিতে হবে, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, উদাহরণ দাও। যেমন অরিন্দম, অরিকে দমন করেন যিনি, কৃদন্ত সঙ্গে উপপদের মিলন ঘটলে হয় উপপদ তৎপুরুষ, সেখান থেকে আবার কৃদন্ত পদ কাকে বলে আর উপপদ কাকে বলে সেটাও করে নেবে। ক্লিয়ার? এছাড়া করবে ক্রিয়া বিশেষণ, ব্যাপ্তি তৎপুরুষ, তার সঙ্গে নিমিত্ত তৎপুরুষ সংজ্ঞা। ক্লিয়ার? এই পর্যন্ত তোমরা এই দুটি পর্বে শিখে গেলে, এরপরে আমরা পরের পর্বে কর্মধারায় বহুব্রী একসঙ্গে, তার সঙ্গে অব্যয়ীভাবটা করে দেবো। আর ওই পর্বেই থাকবে একসঙ্গে 3টে, আমি চেষ্টা করছি যেটা নিত্য, বাক্যাশ্রয়ী, অলোপ করে দিতে, যাতে তোমাদের 3টে পর্যন্ত না যেতে হয়, ভিডিও 2টো ভিডিওতে কমপ্লিট হয়। তো আমি এই প্রথম ভিডিওতে এই পর্যন্ত রিয়াকশন, কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো, আমি উত্তর দিয়ে দেবো। তাছাড়া ডেসক্রিপশন চেক করো, আমি সেখানে নিজে হাতে এই পার্টের যে প্রশ্নগুলো করলাম তার একটা লিস্ট আমি কপি লিঙ্ক করে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নিও। তো
নেক্সট ভিডিওতে দেখা হবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। টাটা।